আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, সাংসদ মিশন রঞ্জন দাসের আবেদনে সাড়া দিয়ে হারাঙ্গাজাও নেলি বিকল্প জাতীয় সড়ক মঞ্জুর করেন মন্ত্রী। মিশন রঞ্জনের আবেদনে সাড়া, নয়া জাতীয় সড়ক মঞ্জুর ডুনার মন্ত্রীর। হাইলাকান্দি কংগ্রেসের বুটের বিজ্ঞপ্তি জারি, পঞ্চায়েতের মনোনয়ন প্রত্যাশীদের কাছে দরখাস্ত আহ্বান। জেলা পরিষদ এপিতে সরাসরি টিকিট, গ্রুপে শুধু সমর্থন। স্বদলীয় বিরোধীদের চাপে রেখেই বুটের প্রস্তুতি জেলা সভাপতির। কাটিগুড়াকে মহকুমা করতে মন্ত্রী কৌশিকের দৃষ্টি আকর্ষণ। নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষামন্ত্রী দেখলেন পোশাকের মান। এবং সর্বশেষ খবরটি হলো, ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা, বিশ্বজুড়ে বিশ্ব নেতাদের নিন্দার ঝড়। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। সাংসদ মিশন রঞ্জন দাসের আবেদনে সাড়া দিয়ে হারাঙ্গাজাও নেলি বিকল্প জাতীয় সড়ক মঞ্জুর করেন মন্ত্রী। নয়া জাতীয় সড়কের নম্বর 627। প্রতিবেদককে এই কথা জানিয়ে মিশনবাবু বলেন, চলতি বছরেই কাজ শুরু হবে। এদিন এক চিঠির মাধ্যমে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সাংসদ মিশন রঞ্জন দাসকে জানান, হারাঙ্গাজাও নেলি বিকল্প জাতীয় সড়ক মঞ্জুর করার কথা। মোট 122 কিলোমিটার সড়ককে 2 অংশে ভাগ করা হয়েছে এবং চলতি বছরের এপ্রিল মাসে ডিপিআর জমা হবে। 2025-26 অর্থ বছরে কাজ আরম্ভ হবে। মিশন রঞ্জন দাস ডোনার মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, 2009 সালে আসাম বিধানসভা এই গণদাবি পূরণের জন্য এক সংকল্প প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতভাবে পাশ হয়। এবার দীর্ঘ বছর পর সেই বিকল্প সড়কের কাজ শুরু হচ্ছে, যা বরাকের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে সহায়ক ভূমিকা গ্রহণ করবে বলে মত ব্যক্ত করেন সাংসদ মিশন রঞ্জন দাস। উল্লেখ্য, বরাক উপত্যকার সঙ্গে রাজধানী দিসপুর সহ দেশের অন্যান্য প্রান্তের সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম মেঘালয়ের ভিতর দিয়ে যাওয়া জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার কথা তুলে ধরে একটি বিকল্প সড়কের প্রস্তাব নিয়ে 2024 সালের 19 ডিসেম্বর উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করেছিলেন সাংসদ মিশন রঞ্জন দাস। তিনি দিল্লিতে ডোনার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাও থেকে সারবং, তুরুক, উমরাংশু ও পানিমুর হয়ে মরিগাঁও জেলার নেলি পর্যন্ত বিকল্প জাতীয় সড়ক নির্মাণের কথা তুলে ধরেন। বেহাল জাতীয় সড়কের জন্য বরাক উপত্যকার মানুষ ব্রহ্মপুত্র উপত্যকায় ছুটে যেতে হেনস্থা হচ্ছেন প্রতিদিন বলে জানান মিশনবাবু। বিকল্প জাতীয় সড়ক ছাড়া সমস্যার সমাধান হবে না বলে মন্ত্রীকে জানিয়েছিলেন তিনি। ডিসেম্বর মাসের 4 তারিখ ডোনার মন্ত্রণালয়ের কনসালটেটিভ কমিটির সভায় এই বিকল্প সড়কের কথা উত্থাপন করেছিলেন বলে মন্ত্রীকে জানান তিনি। বিধায়ক থাকাকালীন সময়ে 2009 সালে বিধানসভায় এমর্মে একটি সংকল্প প্রস্তাব উত্থাপন করার কথাও ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সামনে তুলে ধরেন। সরকার পক্ষ ও বিরোধী পক্ষের সদস্যদের মধ্যে আলোচনার পর সর্বসম্মতভাবে এই বিকল্প সড়ক নির্মাণের প্রস্তাব পাশ হয়েছিল বলেও এদিন বিভাগীয় মন্ত্রীকে জানিয়েছিলেন। বর্তমান সময়ে বিকল্প সড়কের গুরুত্ব বিবেচনা করে বিস্তারিত রিপোর্ট তলব করার পাশাপাশি এ মর্মে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে মিশন রঞ্জন দাসকে আশ্বস্ত করেছিলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করেন মন্ত্রী। অপরদিকে হাইলাকান্দি কংগ্রেসের বুটের বিজ্ঞপ্তি জারি, পঞ্চায়েতের মনোনয়ন প্রত্যাশীদের কাছে দরখাস্ত আহ্বান। পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি এখনো জারি না হলেও হাইলাকান্দিতে বুটের বিজ্ঞপ্তি জারি করল বিরোধী দল কংগ্রেস। দলের অভ্যন্তরীণ সংঘাত টানাপোড়েন সবকিছুকে পিছনে ঠেলে পঞ্চায়েত বুটে বিভিন্ন পদে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে জেলা কংগ্রেস। আগামী মার্চ মাসের মধ্যে প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে এই সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে। আসাম প্রদেশ কংগ্রেসের জারি করা সার্কুলার মর্মে ও জেলা সভাপতি শামসুদ্দিন লস্করের নির্দেশ মর্মে জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব বিজ্ঞপ্তি জারি করেন। এই প্রেক্ষাপটে জেলা সভাপতির পদ থেকে শামসুদ্দিন বড় লস্করকে হটানোর অভিযানে নামা জেলা কংগ্রেসের বিরোধী ঘরানার নেতাদের চাপ বেড়ে যাবে বলে রাজনৈতিক মহলের ধারণা। প্রাপ্ত সূত্রে জানা গেছে, রাজ্য নির্বাচন কমিশন মার্চ মাসের মাঝামাঝি পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা জারি করবে ধরে নিয়ে আগামী প্রস্তুতিতে নেমে পড়েছে জেলা কংগ্রেস। ফলে জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রুপ সদস্য পদের জন্য মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। যদিও গ্রুপ সদস্য পদে দলীয় টিকিটে বুট হওয়া নিয়ে নতুন পঞ্চায়েত নিয়মে বাধা হয়েছে, কিন্তু জেলা কংগ্রেসের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী হতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে, কারণ জিপি সভাপতি এবার গ্রুপ সদস্যদের কাছ থেকে নির্বাচিত করা হবে। ফলে পঞ্চায়েতের গ্রুপ সদস্য পদের লড়াই এবার জমে উঠবে বলে রাজনৈতিক মহলের ধারণা।
এদিকে জেলা কংগ্রেসের জারি করা বিজ্ঞপ্তিতে জেলা পরিষদের মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে 15,000, এপি সদস্যের জন্য 7,000 ও গ্রুপ সদস্য পদের জন্য 1,000 টাকার অফেরতযোগ্য ডোনেশন ধার্য করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের দলীয় সদস্যপদ নবীকরণ করতে হবে। আগামী 16 ফেব্রুয়ারির মধ্যে আবেদন, ডোনেশন ও প্রয়োজনীয় নথিপত্র সহ জমা করতে হবে। জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের ক্ষেত্রে আবেদনপত্রগুলি ব্লক কংগ্রেসের নির্ধারিত ফিস সহ জেলা কংগ্রেসের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্লক কংগ্রেস কমিটির কার্যালয়ে প্রেরণ করা হবে। ব্লক কংগ্রেস তাদের অধীনস্থ সংশ্লিষ্ট মণ্ডল কংগ্রেসের সহযোগিতা সাপেক্ষে প্রত্যেক জেলা পরিষদ কেন্দ্র ও আঞ্চলিক পঞ্চায়েতের কেন্দ্রের জন্য আবেদনপত্রগুলি যাচাই এবং আবেদনকারীর যোগ্যতা বিবেচনা করে প্রত্যেক সমষ্টির বিপরীতে 4 জনের একটি প্রার্থী তালিকা তৈরি করে আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে জেলা কংগ্রেস কমিটির কার্যালয়ে প্রেরণ করবে। এরপর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের নামের তালিকা মার্চ মাসের শেষ দিকে প্রকাশ করা হবে। যেহেতু রাজ্য নির্বাচন কমিশন মার্চ মাসের মাঝামাঝি পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা জারি করার সম্ভাবনা রয়েছে। এছাড়া ওয়ার্ড সদস্যদের ক্ষেত্রে প্রতীকবিহীন কংগ্রেস সমর্থিত ইচ্ছুক প্রার্থীরা উল্লিখিত কার্যালয়ে নগদ ফিস সহ আবেদনপত্র জমা দিতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট মণ্ডল কংগ্রেস কমিটি তাদের অধীনস্থ বুথ লেভেল কমিটির সঙ্গে আলোচনা করবে এবং সংশ্লিষ্ট ব্লক কংগ্রেস কমিটির সভাপতির পর্যবেক্ষণ তথা নির্দেশ মতে মনোনয়ন প্রদানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অপরদিকে কাটিগড়াকে মহকুমা করতে মন্ত্রী কৌশিকের দৃষ্টি আকর্ষণ। 1983 সালে কাটিগড়া থেকে শাসক দলের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টি নেপাল চন্দ্র দাস বিধায়ক নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীও হয়েছিলেন। তারপর দীর্ঘ 32 বছর কাটিগড়া থেকে বিরোধী দলের বিধায়ক নির্বাচিত হয়েছেন, যার ফলে মহকুমা হওয়ার পূর্ণ যোগ্যতা থাকার পরও কাটিগড়াকে মহকুমা করা হয়নি। অথচ কাটিগড়া থেকে অনেক কম যোগ্যতা থাকা বিধানসভা কেন্দ্রকে মহকুমা ঘোষণা করা হয়েছে। 2016 সালে কাটিগড়া থেকে বিজেপি প্রার্থী অমরচাঁদ নির্বাচিত হলেও কাটিগড়াকে মহকুমা করতে পারেননি। 2021 সালে যথেষ্ট সম্ভাবনা থাকলেও অপ্রত্যাশিতভাবে বিজেপি প্রার্থী গৌতম রায় হেরে যান। যিনি জিতেছেন তিনি একে তো বিরোধী দলের, তার উপর বিধানসভায় কোনো বিষয় নিয়ে গুছিয়ে প্রশ্ন করার ক্ষমতাও নেই। তাই কাটিগড়ার মানুষ চাইছেন এ বিষয়ে পদক্ষেপ নিন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা মন্ত্রী কৌশিক রায়। জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ স্নেহধন্য। আসাম মন্ত্রিসভার সম্প্রসারণে কৌশিক রায়কে 3টি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী করেছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে রয়েছে নতুনভাবে সৃষ্ট বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ। মঙ্গলবার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের 4টি মণ্ডলের যৌথ উদ্যোগে কালাইনে মন্ত্রী কৌশিক রায়কে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় মন্ত্রী রায় একাধিকবার কাটিগড়ার সঙ্গে তার সম্পর্কের কথা তুলে ধরেন এবং কাটিগড়ার সর্বাত্মক উন্নয়নে সহায়তার প্রতিশ্রুতি দেন। তাই কাটিগড়াবাসী চাইছেন কাটিগড়াকে পূর্ণাঙ্গ মহকুমা করতে কৌশিক রায় পদক্ষেপ নিন, কারণ কাটিগড়ার ভৌগোলিক এবং আর্থিক পরিকাঠামো সম্পর্কে তিনি ওয়াকিবহাল। এছাড়া তিনি মুখ্যমন্ত্রীর স্নেহধন্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী। কাটিগড়ার সচেতন জনগণের বক্তব্য, কৌশিক রায় চাইলে কাটিগড়া মহকুমায় অবশ্যই রূপান্তরিত হবে। তাই কাটিগড়াকে পূর্ণাঙ্গ মহকুমা করতে মন্ত্রী কৌশিক রায়ের ইতিবাচক পদক্ষেপ কামনা করেছেন কাটিগড়াবাসী। অপরদিকে নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষামন্ত্রী দেখলেন পোশাকের মান। স্কুলের পড়ুয়াদের সরবরাহ করা পোশাকের গুণগত মান যাতে বজায় থাকে এর জন্য সতর্ক দৃষ্টি রাখছে সরকার। পোশাকের মান কেমন তা নিয়মিত যাচাই করে দেখা হবে, একথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনজ পেগু। আজ গুণোৎসব চলাকালে মন্ত্রী শিলচরে নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রার্থনা সভায় যোগ দেওয়ার পাশাপাশি স্কুলের পরিকাঠামোগত দিক খতিয়ে দেখেন। তিনি জানান, স্কুলে নতুন ভবন তৈরির জন্য ইতিমধ্যে প্রায় 7.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এবার পূর্ত বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে ভবন নির্মাণের। কথার সূত্রে তিনি জানান, পড়ুয়াদের পোশাক সরবরাহের জন্য সরকারের তরফ থেকে অর্থ দেওয়া হচ্ছে। তাই পড়ুয়াদের যাতে যথাযথ মানের পোশাক সরবরাহ করা হয় সেদিকে নজর রাখছে সরকার। আর নিয়মিত ব্যাপারটা যাচাই করে দেখা হবে। মন্ত্রী এদিন নিজেও কয়েকজন পড়ুয়াকে ডেকে তাদের পোশাকের মান কেমন তা পরীক্ষা করে দেখেন। পড়ুয়াদের মিড ডে মিলে ডিম খাওয়ানোর জন্য সরকারের তরফ থেকে যে অর্থ দেওয়া হয় তা দিয়ে সপ্তাহে একদিন ডিম খাওয়ানো বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। শিক্ষকদের এই অভিযোগ নিয়ে জিজ্ঞেস করলে মন্ত্রী বলেন, বরাদ্দ অর্থে খুচরো বাজার থেকে ডিম ক্রয় করলে আর্থিক টানাটানি হতেই পারে, তবে স্কুল কর্তৃপক্ষকে তো একটা ডিম ক্রয় করতে হয় না, তাদের ক্রয় করতে হয় অনেকগুলো ডিম। পাইকারি বাজার থেকে ক্রয় করলে দর কিছুটা কম পড়বে, তখন ব্যয় বেড়ে যাওয়ার সমস্যা হওয়ার কথা নয়। অপরদিকে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা বিশ্বজুড়ে বিশ্ব নেতাদের নিন্দার ঝড়।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মালিকানা যুক্তরাষ্ট্র নিতে চায় বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে তার এই ঘোষণার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় শুরু হয়েছে। টানা 15 মাসের যুদ্ধে বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলের ফিলিস্তিনি জাতিগত নিধনে ডোনাল্ড ট্রাম্প সমর্থন করছেন বলে আশঙ্কা দেখা দিয়েছে। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন তিনি গাজা উপত্যকার দীর্ঘমেয়াদী মার্কিন মালিকানার প্রত্যাশা করেছেন। এর মাধ্যমে গাজাকে পুনর্গঠিত করে সেখানে চাকরি ও অর্থনৈতিক সমৃদ্ধি আনবেন বলে দাবি করেছেন তিনি। ট্রাম্পের এমন মন্তব্যে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহুরি বলেছেন গাজায় ফিলিস্তিনিদের জাতিগত নিধনে ট্রাম্পের আহ্বান তাদের নিজ জমি থেকে উৎখাতের শামিল। তিনি বলেন গাজা নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা সম্পর্কে ট্রাম্পের মন্তব্য হাস্যকর এবং অযৌক্তিক। এই ধরনের যে কোনো ধারণা অঞ্চলটিতে আগুনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেবে। সৌদি আরব বলেছে যদিও ট্রাম্প দাবি করেছেন রিয়াদ ফিলিস্তিনিদের স্বদেশের দাবি করছে না, তবে সৌদি আরব বলেছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না রিয়াদ। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করছে সৌদি আরব। ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের অবস্থান পরিষ্কার এবং সুস্পষ্ট, যা আলোচনা সাপেক্ষ নয়। সৌদি আরব ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের বিষয়ে যে কোনো ধরনের লঙ্ঘনের ঘটনায় অতীতের মতো দ্বার্থহীনভাবে প্রত্যাখ্যানের পুনরাবৃত্তি করছে। ইসরায়েলি বসতি স্থাপন নীতিমালার মাধ্যমে ফিলিস্তিনি ভূমির অধিগ্রহণ কিংবা জমি থেকে ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার চেষ্টারও বিরোধী সৌদি আরব। মার্কিন সিনেটর ক্রিস মার্ফি ট্রাম্পের গাজা মালিকানা নেওয়ার বিষয়ে পরিকল্পনার ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলীয় সিনেটর মার্ফি বলেছেন তিনি অর্থাৎ ট্রাম্প একবার গেছেন গাজার মার্কিন আক্রমণ মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার মৃত্যু ঘটাবে এবং কয়েক দশক যুদ্ধের দিকে তা পরিচালিত হবে। এটি খারাপ অসুস্থ রসিকতার মতো। মার্কিন সিনেটর ক্রিস বেন হুলেন বলেন ডেমোক্রেট দলীয় সিনেটর হুলেন বলেছেন ট্রাম্পের গাজা থেকে 20 লক্ষ ফিলিস্তিনিকে বের করে দেওয়ার এবং প্রয়োজনে জোর করে মালিকানা নেওয়ার প্রস্তাবটি কেবল অন্য নামে জাতিগত নিধন। এই ঘোষণা ওই অঞ্চলে আমাদের আরব অংশীদারদের অবজ্ঞা করার পাশাপাশি ইরান ও অন্যান্য বিরোধীদের বারুদ যোগাবে। বেন হুলেন বলেন দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য কয়েক দশকের দ্বিপক্ষীয় আমেরিকান সমর্থনকে অস্বীকার করেছে ট্রাম্পের প্রস্তাব। কংগ্রেসকে অবশ্যই এই বিপজ্জনক এবং বেপরোয়া পরিকল্পনার বিপক্ষে দাঁড়াতে হবে। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস নামের এই গ্রুপ বলছে গাজা কেবল ফিলিস্তিনিদের, এটি যুক্তরাষ্ট্রের নয়। গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান একটি নিখুঁত পরিকল্পনা। সিআইআর বলেছে যদি ফিলিস্তিনি জনগণকে কখনো কোনোভাবে জোর করে গাজা থেকে বহিষ্কার করা হয় তাহলে তা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং সেখানে ব্যাপক সংঘাতের সূত্রপাত করবে, আন্তর্জাতিক আইনের কফিনে শেষ পেরেক মারবে এবং আমাদের দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির শেষ চিহ্নটুকু ধ্বংস করে দেবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বলেছেন ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার এবং গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার চেষ্টা করার পরিকল্পনা রয়েছে। সম্মিলিত শাস্তির নীতি চর্চা করার এমন পদ্ধতি প্রত্যাখ্যান করছে রাশিয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গাজার জনগণের জোরপূর্বক স্থানান্তরের বিরোধিতা করছে বেইজিং। একই সঙ্গে সব পক্ষই ফিলিস্তিনি ইস্যুকে দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে যুদ্ধবিরতিকে রাজনৈতিক বন্দোবস্ত ফিরিয়ে আনার সুযোগ হিসেবে গ্রহণ করবে বলে প্রত্যাশা করে চীন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন ট্রাম্পের মন্তব্য একেবারে অগ্রহণযোগ্য। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন ফিলিস্তিনিদের সমীকরণের বাইরে রেখে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা আরও সংঘাতের সৃষ্টি করবে। ফিদান বলেন ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ক যে পদক্ষেপ বাণিজ্য সম্পর্ক ছিন্ন ও রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর নিয়েছিল তা পর্যালোচনা করা হবে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টোফ লেমোইন এক বিবৃতিতে বলেছেন গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর যে কোনো জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে প্যারিসের বিরোধিতাকে পুনর্বিবেচনা করছে ফ্রান্স। ট্রাম্পের এই ধরনের পরিকল্পনা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষার উপর আক্রমণের শামিল। দ্বিরাষ্ট্রীয় সমাধানের ক্ষেত্রে একটি বড় বাধা। একই সঙ্গে আমাদের ঘনিষ্ঠ অংশীদার মিশর এবং জর্ডানের পাশাপাশি পুরো অঞ্চলের জন্য অস্থিতিশীলতার অন্যতম প্রধান কারণ হতে পারে এই পরিকল্পনা।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়ার সরকার দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন অব্যাহত আছে, যেখানে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা উভয় শান্তি ও সুরক্ষায় থাকতে পারবেন। তিনি বলেন, আমরা যুদ্ধবিরতি সমর্থন করেছি, আমরা জিম্মিদের মুক্তির পক্ষে সমর্থন জানিয়েছি এবং আমরা গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের পক্ষে সমর্থন করেছি। তবে ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিবৃতির বিষয়ে মন্তব্য করছি না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যুক্তরাষ্ট্রের নির্বাহী পরিচালক পল ওব্রায়েন বলেছেন, গাজা থেকে সকল ফিলিস্তিনিকে অপসারণ করা হলে তা মানুষ হিসেবে তাদের ধ্বংস করার সমতুল্য হবে। গাজার মৃত্যু ও ধ্বংস ইসরায়েলি সরকারের হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে হত্যা করার চূড়ান্ত ফল, আর এই হত্যাযজ্ঞে প্রায়ই মার্কিন বোমার ব্যবহার হয়েছে। সূত্র আল জাজিরা, রয়টার্স, এএফপি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।